আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। শুকরিয়া মহান আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, আমরা বেসিক ক্লাসের 50 বেসিক ক্লাসের আরও একটি নতুন ক্লাসে ক্লাস 13-এ হাজির হতে পেরেছি। তুমি যে মানের শিক্ষার্থী হও না কেন, তোমার যেটাই টার্গেট হোক না কেন, ইংরেজির কারণে যদি সেই প্রিপারেশন বাধাপ্রাপ্ত হয়, তাহলে এই 50টি ক্লাস তোমার জন্য। 1 থেকে শুরু করে 50টি যতগুলো ক্লাস থাকবে এই এপিসোডে সবগুলো নাও। সবগুলো ক্লাস তুমি তোমার দখলে নাও, ইনশাআল্লাহ দেখবে যে কোনো প্রিপারেশান, সেটা জব হতে পারে, একাডেমিক হতে পারে, ফ্রি হ্যান্ড রাইটিং হতে পারে, স্পোকেন হতে পারে, প্রতিটি সেক্টরেই তুমি ইংরেজির এই অংশে রাজত্ব করতে পারবে ইনশাআল্লাহ। যারা শুরু থেকে আমার সঙ্গে লেগে আছো, শিখতেই চাও, শেষ করতে চাও 50টি ক্লাস, তারা একটু কমেন্টে জানাও। আর যারা নতুন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, তুমি যদি নিবিড় পরিচর্যার এই গ্রুপে যুক্ত থাকো, তাহলে নামমাত্র কোর্স ফি 301 টাকা দিয়ে তাহলে সমস্ত ক্লাস, এক্সাম, নোটস, পিডিএফ সব কিছু পেয়ে যাবে সাজানো গোছানোভাবে। ক্লাসটি শেষ হলেই প্রথম কমেন্টে লিঙ্কটা থাকবে। আমরা শুরু করছি আজকের আয়োজনটি, আর তার সাথে আমি কমেন্টে নজর রাখছি কে কোথা থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছ। আর অবশ্যই যারা আমার খুব কাছের, বিশেষ করে নিয়মিত ক্লাস করো, তারা কোনোভাবেই ভুলে যেও না এই ক্লাসটি শেয়ার করতে। শেয়ার করবে এই ভাবনা থেকে, যা কিছু ভালো তা যদি নিজের জন্য কল্যাণ হয়, তা অবশ্যই অন্যের জন্য কল্যাণকর। যদি এই ভালো নিয়ত থেকে অন্যের জন্য কল্যাণকর ভেবে এই কথাটি, এই ক্লাসটি শেয়ার করো, আমার বিশ্বাস সেই ভালোর অনেকটাই তোমার দিকে ফিরে আসবে। সুন্দরী মহতী ভাবনা থেকে ক্লাসটা শেয়ার করে ডান লিখে দাও। ওকে, তাহলে শুরু করি আজকের ক্লাসটি, ক্লাস 13। আচ্ছা, 13-এর ক্ষেত্রে আমরা বলে দিই, আগের ক্লাসগুলোতে আমরা নাউন নিয়ে কথা বলছিলাম, এবং নাউনের দুইটা মূল প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, দুটোই শেষ হয়েছে। গত লেকচার 12 যেটা, সেখানে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে অনেক কথা বলেছি, একটু দেখে নিও। আজকে আমরা নাউনের শেষের একটা অংশ, এটাকে আমি লেজের মতো বলবো। লেজ তো শেষেই থাকে, পেছনে থাকে, তো নাউনের শেষেও গ্রামারিয়ানরা ছোট্ট একটা লেজ রেখে দিয়েছে, বাড়তি একটা অংশ, যেটা থেকে আবার প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও অনেক প্রশ্ন আসে, এবং বেসিকও সেখান থেকে জানার বা শেখার রয়েছে অনেক কিছু। তো আলোচনা শুরু করার পূর্বেই আমি ছোট্ট একটা টেস্ট তোমাদেরকে দিই। প্রথমেই ছোট্ট একটা টেস্ট, সো দেখি তোমরা কে কতজন পারছো। যেমন আমি যদি একটা বাক্য দিই যে BOUGHT, হি বট সাম সোপস। ওকে, আমাকে বলতে হবে এই বাক্যটা সঠিক নাকি ভুল। তার পাশাপাশি আর একটি বাক্য দিব আমি, হি বট আ সোপ। সোপ মানে কি? সোপ মানে হচ্ছে সাবান। বলতে হবে এই দুইটি বাক্যের মধ্যে কোন বাক্যটি সঠিক। তোমাদের সময় শুরু হয়েছে। আসলে এটার উপরে বেস করেই আমাদের আজকের আলোচনাটা। যারা লাইভে ক্লাস করছো তারা তো ইনস্ট্যান্ট কমেন্ট আনসারটা দেবেই, আর যারা পরবর্তীতে রেকর্ডের আকারে দেখবে ক্লাসটা, অবশ্যই পজ দিয়ে এই ধরনের টেস্ট আমি যখনই দেব, নিজে আগে আনসারটা ট্রাই করবে, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নেবে। সঠিক আনসারটা একটু মিলিয়ে নাও। স্বাভাবিকভাবে তোমাদের মনে হতে পারে সাম এরপরে নাউনটা প্লুরাল হয়, যেমন আমরা বলি সাম বুকস, সাম ফ্রেন্ডস, তাহলে অনেকের কাছে মনে হতেই পারে এই নাম্বারটা রাইট, কিন্তু না, এটা হচ্ছে রং। তাহলে বি নাম্বারটা রাইট না রে বাবা। সোপ, এর আগেও এ বসানোর নিষেধাজ্ঞা রয়েছে। তাহলে সোপ এমন কি নাউন? সোপ মানে সাবান। এটা আবার এমন কোন ধরনের নাউন যার সঙ্গে এস যুক্ত করাও অপরাধ হয়েছে, প্লুরাল করাও অপরাধ হয়েছে, আবার এর আগে ডিটারমিনার ব্যবহার করাও অপরাধ হয়েছে, রাইট? এই নাউন নিয়ে আজকে আমরা কথা বলবো, যেই নাউনের নাম হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল নাউন, মানে যেগুলোকে গণনা করা যায় না। তাহলে স্বাভাবিকভাবেই আমরা আনকাউন্টেবলের সঙ্গে আরেকটা প্রকার পেয়ে যাব, যার নাম হচ্ছে কাউন্টেবল। তার মানে এই যে যতগুলো প্রকার নিয়ে আমরা কথা বলেছি, আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, ফ্ল্যাশব্যাক অর্থাৎ পেছন ফিরে আমরা যদি একটু তাকাই, তাহলে আমরা যে কনক্রিটে 4টা প্রকার দেখেছিলাম, প্রপার, একটু আমরা রিপিট করি। প্রপার, তারপরে হচ্ছে কমন, তারপরে কালেকটিভ, তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এই তো হচ্ছে কনক্রিট নাউন। এবং আরেকটি প্রকার রয়েছে, কি বলতো? পঞ্চম প্রকার অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই যে প্রকারগুলোর কথা আমরা বারবার বলেছি, এগুলোকে কিন্তু এই নাউনগুলোর ভিতরে কোনোগুলোকে গণনা করা যায়, আবার কোনোগুলোকে গণনা করা যায় না। সেই ভিত্তিতে
আমরা নাউনের শেষ অংশে বলেছি যে সমগ্র আলোচনা শেষে আমরা কোনগুলোকে একটি দুইটি এভাবে গুনতে পারবো আর কোনগুলোকে গুনতে পারবো না, বিশেষ কোন নাউন রয়েছে সেইগুলো একটা ক্যাটাগরি বা তালিকা দেওয়া হয়েছে, সেইগুলো আমি তোমাদেরকে দেখাবো আজকে। এবং এর সঙ্গে তোমাদেরকে দেখাবো যে নাউন এই টপিকের সঙ্গে ইংরেজির আর কোন টপিকের সম্পৃক্ততা বা উৎপত্তি বা সেটার অভ্যুদয় ঘটেছে, নাউন এই টপিকটা আসার কারণে ইংরেজি কোন কোন গ্রামার বা লেসনের সম্পৃক্ততা ঘটেছে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আনসার এইখানে দুইটার কোনোটাই রাইট না, বিকজ দে আর আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না, এস হওয়া অপরাধ হয়েছে। আনকাউন্টেবল কোনো আর্টিকেল বা ডিটারমিনার গ্রহণ করে না। এগুলো আর্টিকেল বা ডিটারমিনার গ্রহণ করতে পারে, সেইগুলো একটা ছকে বাঁধার নিয়ম আছে, সেগুলো আমি তোমাদের বলে দেব, ঠিক আছে? আচ্ছা, এবার আলোচনার শুরুতেই আমরা আরেকটু পেছনে ফিরে যাই। আমি ফার্স্টে বলবো মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট, EVEREST, এভারেস্ট। মাউন্ট এভারেস্ট তোমরা একটু একটু করে আমাকে বলবে। আমি পরেরটা লিখলাম মাউন্টেন, আমি তারপরটা লিখব এ মাউন্টেন রেঞ্জ, আমি তারপরে লিখব হচ্ছে রক, সবই নাউন। আমি তারপরে লিখব হার্ডনেস, তারপরে আমি লিখব পিক মানে হচ্ছে চূড়া, তারপরে লিখব আমি SNOW, স্নো। মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই মাউন্ট এভারেস্ট, মাউন্টেন রেঞ্জ আমি স্মল করি, রক, হার্ডনেস, পিক এবং স্নো, এখানে যতগুলো নাউন আছে আমি ওপরের এই ক্যাটাগরি অনুযায়ী কোনগুলোকে কোন নাউনের মধ্যে ফেলতে পারি ঝটপট করে পাশে একটু লিখে দাও। আমি শেয়ার করছি মাউন্ট এভারেস্ট স্পেসিফিক একটা পর্বতের নাম, স্পেসিফিক মাউন্ট এভারেস্ট সবচেয়ে উঁচু, সবচেয়ে মানে টলেস্ট, রাইট? এবং এটা হচ্ছে যে ৮৮৪৯ মাইল লম্বায় উঁচু। সো মাউন্ট এভারেস্ট যেহেতু এটার স্টার্টিংটা হচ্ছে ক্যাপিটাল, দ্যাট মিনস ইটস আ প্রপার নাউন। একবারে স্পেশালি প্রপার মানে নির্দিষ্ট করে আমি বলছি প্রপার মাউন্ট এভারেস্ট। আর মাউন্ট এভারেস্টকে আমি সিম্পলি একটা মাউন্টেন বলতে পারি। পৃথিবীতে অনেক মাউন্টেন আছে, সেই মাউন্টেনের মধ্যে স্পেসিফিক বা প্রপার হচ্ছে মাউন্ট এভারেস্ট। সো আমি যখন মাউন্টেন বলবো ইটস আ কমন, একেবারেই কমন কথা। আর মাউন্টেন রেঞ্জ আমরা যদি বলি এটা পর্বতের একটা শ্রেণী। যখন আমরা একটা ইউনিটের কথা বলি, পর্বত শ্রেণীর কথা বলি, গুচ্ছের কথা বলি, তখন দে আর কল্ড কালেকটিভ। মনে আছে তো? আমরা কিন্তু ফ্ল্যাশ ব্যাকের মধ্যে আছি। এরপরে আমরা যদি বলি হচ্ছে পর্বত শ্রেণীতে আসলে কিসের সমন্বয় থাকে, কিসের সমন্বয় একটা পর্বত গড়ে ওঠে, তাহলে সেখানে প্রচুর পরিমাণে রক থাকে বা শিলা থাকে। তো রক, শিলা এটা তো সাবস্টেন্স, দ্যাট মিনস এটা ম্যাটেরিয়াল। ভেরি গুড, অনেকেই লিখছো, এটা হচ্ছে ম্যাটেরিয়াল, ভেরি গুড। হার্ডনেস আমরা যদি বলি যে এটা খুব শক্ত, মানে রক মানে শিলা, পাথর, এটা খুব শক্ত, কঠিন, সেক্ষেত্রে হার্ডনেস নিশ্চয়ই আগের ক্লাসে তোমরা জেনেছো যখন কোনো অ্যাডজেক্টিভের সাথে নেস থাকে এবং এই শক্ত বিষয়টা ধরা ছোঁয়া যায় না, এটা অনুধাবনের বিষয়, যে তার ভিতরে বিষয়টা কি শক্ত নাকি নরম, এটা অনুধাবনের বিষয়। তো সেক্ষেত্রে হার্ডনেসটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট, যা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুধাবন করা যায়। সো অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি কেন এগুলো ধারাবাহিকভাবে লিখছি আমি বলছি। পিক আমরা যেটা চূড়া বলি, একটা পাহাড়ের কিন্তু একেবারে পিক মানে ত্রিভুজ আকৃতি যে চূড়া থাকে, সেই চূড়াটাকে আমরা কি বলতে পারি? হু ক্যান সে ইজ ইট কাউন্টেবল? রাইট। সো এটা হচ্ছে নাউন, বাট সেটা কাউন্টেবল, কাউন্টেবল নাউন। এটা যে কাউন্টেবল, গণনা করা যায়, তার একটা প্রমাণ আমি তোমাদের দেবো। আর স্নো মানে হচ্ছে তুষার। স্নো মানে কি? তুষার। বিশেষ করে মাউন্ট এভারেস্টে প্রচুর পরিমাণে তুষার থাকে। এই তুষারটাকে আমরা বলবো আনকাউন্টেবল। তো স্বাভাবিকভাবেই একটা জিনিসের সঙ্গেই এতগুলো নাউনের সম্পৃক্ততা
আমরা মূলত মাউন্ট এভারেস্টকে নিয়েই কথা বলেছি, তাকে কাছে রেখে তারই আশেপাশের জিনিসগুলো নিয়ে কথা বলেছি, তার সঙ্গে সবগুলো নাউনেরই সম্পৃক্ততা। আসলে এ কারণেই ইংরেজিতে নাউনের এত ক্লাসিফিকেশান। একটা নাউনকে ডিফাইন করার জন্য, ভালো করে বোঝানোর জন্য বেসিক্যালি নাউনের এত ক্লাসিফিকেশান। পিকটা যে কাউন্টেবল আর স্নোটা যে আনকাউন্টেবল তার প্রমাণ আমরা এখন দেব। এইবার আমাদের মূল আলোচনা বিষয় ফিরে আসছি আমরা, কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল। শিরোনাম কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল। আনকাউন্টেবল। সো আনকাউন্টেবল প্রসঙ্গত বলি যে ব্রিটিশ ইংলিশে আনকাউন্টেবল বলা হয়, আর আমেরিকান ইংলিশে এটাকে বলা হয় নন কাউন্টেবল। সো নন কাউন্টেবল দেখলে অবাক হয়ে যেতে হবে না, যেই লাউ সেই কদু, ঠিক আছে? আচ্ছা, টেস্টে আসি আমরা। একটা টেস্টে ধরো আমি একটা বাংলা বললাম যে মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, VEREST, মাউন্ট এভারেস্ট has one significant, FICNT, one significant peak. ওকে, অর্থাৎ মাউন্ট এভারেস্টে একটা তাৎপর্যপূর্ণ চূড়া আছে, উঁচুতে একটা চূড়া রয়েছে। তুমি খেয়াল করে দেখো, পিকটা যে কাউন্টেবল নাউন, এটা যে গণনা করা যায় তার প্রমাণ আমি দিয়েছি এখানে 1 যুক্ত করে। তার প্রমাণ হচ্ছে 1 যুক্ত করে। তার মানে যখনই আমি কোথাও বলতে পারবো 1টা 2টা 3টা 4টা গণনা করতে পারবো, দে আর কল কাউন্টেবল, যেগুলো গণনা করা যায়। আর যেগুলো গণনা করা যায় না সেখানে আমি 1টি 2টি বলতে পারবো না। যেমন আমি কোনোভাবেই বলতে পারবো না স্নোর ক্ষেত্রে, ধর আমি স্নো নিয়ে একটা কথা বলছি, স্নো মানে হচ্ছে তুষার। যেমন আই স আ স্নো অথবা 1 স্নো, আমি একটি তুষার দেখেছিলাম, বা এও স্নো বা 1 স্নো। ইজ ইট পসিবল? নো। তুমি নিজেও বুঝতে পারছো যে এগুলোর পূর্বে কোনোভাবে একটি বলা যায় না। সো যেগুলোর ক্ষেত্রে 1টি 2টি 3টি বলা যায় না, দে আর কল আনকাউন্টেবল। আর যেগুলোতে 1টি 2টি 3টি 4টি এগুলো বলা যায়, এবং ক্ষেত্র বিশেষ নাউন প্লুরাল হয়, অর্থাৎ চাইলে এখানে তুমি যদি 1 না করে এখানে যদি 2 করতে, তাহলে পিক না হয়ে কথার কথা পিকস হতো। এই বাক্যের ক্ষেত্রে কথাটি মানানসই নয়, কিন্তু আমরা 2 বুকস বলতে পারি, 2 পিকস বলতে পারি, কিন্তু কখনো 2 স্নোজ বলতে পারবো না। তার মানে ইংরেজি গ্রামারে আনকাউন্টেবল নাউনের ছকে বাঁধা কিছু শব্দ রয়েছে যেগুলো মুখস্থ রাখা জরুরি। কথাটা মনে রেখো, কাউন্টেবল নাউনের সংখ্যা মোটামুটি দেখলেই চেনা যায়, কিন্তু আনকাউন্টেবলের জন্য মুখস্থ রাখা খুব খুব জরুরি। এই জন্য আমরা আনকাউন্টেবল নাউনের একটা লম্বা লিস্ট তোমাদেরকে দেব। ক্লাসটি শেষ হলেই যারা পেইড ব্যাচে যুক্ত আছো তোমরা সেখানে পেয়ে যাবে। যেমন ধরো আমি কিছু আনকাউন্টেবল নাউনের লিস্ট তোমাদের সঙ্গে শেয়ার করি। দে আর কল্ড অলওয়েজ আনকাউন্টেবল। অ্যাকোমোডেশন, ব্রেড, লাগেজ, ইকুইপমেন্ট, পাশে বাংলা দেওয়া আছে, একটু দেখে নিও। এটা আমি পেইড যে ব্যাচ আছে যেখানে তোমরা ভর্তি হয়ে আছো সেখানে আমি দিয়ে দেব। নলেজ, জ্ঞান। এই পাশে যে শব্দগুলো দেখতে পাচ্ছ, আজকের পর তোমাদের কাজ হচ্ছে এগুলো মুখস্থ করে নেওয়া। এগুলো কি করা? মুখস্থ করে নেওয়া। এবার একটা মজার কথা শোনো, আনকাউন্টেবল নাউনকে আমরা কাউন্টেবল করতে পারি, অর্থাৎ এই পাশে নাউনগুলোকে আমরা কাউন্টেবল করতে পারি বিশেষ পন্থা বা বিশেষ ফ্রেজ ব্যবহার করে। এখানে বলা হয়েছে যে কাউন্টেবল নাউন হতে পারে সেই শব্দগুলোই যদি আমরা পার্টিটিভ ফ্রেজ, এইগুলোকে বলা হচ্ছে পার্টিটিভ ফ্রেজ অথবা ক্লাসিফায়ার, এই বিশেষ ধরনের পার্টিটিভ ফ্রেজ যদি আমরা কোথাও ইউজ করি, তাহলে কিন্তু সেই আনকাউন্টেবল নাউনটা কাউন্টেবল হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে এগুলো জেনে লাভটা কী হবে? ইয়েস, আমি তো তোমাদেরকে সেটা দেখাবই। এবার লাভটা একটু ভালো করে দেখে নাও। আসলে তুমি যখন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ফেস করতে যাও বা তুমি কিছু লিখতে যাও, যেমন ধরো আমি বললাম যে সে আমাকে একটি উপদেশ দিয়েছিল, তাহলে তুমি কি বলবে? হি গেভ মি আ অ্যাডভাইস। তুমি সর্বোচ্চ যেটা করতে পারো যে অ্যাডভাইসের এটা হচ্ছে ভাওয়াল, দ্যাটস ওয়াই তুমি হয়তো বা আর্টিকেল অ্যান ইউজ করতে পারো, রাইট? তুমি বলতে পারো সে আমাকে একটি উপদেশ দিয়েছিল, কিন্তু তুমি কি জানো এই বাক্যটা রং? কেন রং? কারণ বলাই হচ্ছে নির্দিষ্ট কিছু শব্দ আছে, তার ভিতরে অ্যাডভাইস হচ্ছে একটা। এই শব্দগুলো অলওয়েজ আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের আগে এবং পরে কিছু জিনিস বসবে না, সেটা আমি বলছি। তো এই আনকাউন্টেবল নাউন
এরা নির্দিষ্ট একটা নিয়ম মেনে চলে। এই বাক্যটাকে তুমি যদি একটি বলতে চাও তাহলে তোমাকে বলতে হবে হি গেভ মি আ পিচ। এই যে নিচে আছে এগুলো মুখস্থ করতে হবে ক্লাসটি শেষ করেই। PIC, পিচ অফ অ্যাডভাইস, আ পিচ অফ অ্যাডভাইস। তাহলে কি হলো, সে আমাকে একটি উপদেশ দিয়েছিল। তার মানে আনকাউন্টেবল নাউনকে আনকাউন্টেবলে রাখতে হবে। এই বাক্যটাকে তুমি যদি এইভাবে লিখতে যে হি গেভ মি অ্যাডভাইস, তাহলে বাক্যটা শতভাগ রাইট। অর্থাৎ আনকাউন্টেবল নাউন কখনোই কোনো আর্টিকেল গ্রহণ করবে না। ছোট্ট করে একটা নোট করে নাও তোমরা, গুরুত্বপূর্ণ নোটস। যদি এই নোটগুলো তোমরা পাবে, সেটি হচ্ছে নো ডিটারমিনার প্লাস আনকাউন্টেবল নাউন। অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো ডিটারমিনার ইউজ হবে না। এটা হচ্ছে নাম্বার 1, প্রথম নাম্বার শর্ত। নাম্বার 2 যে শর্তটা আনকাউন্টেবল নাউন এর সঙ্গে কি হবে না বলো তো, নো এস বা ইএস, নো এস বা ইএস, নো এস বাই এস মানে হচ্ছে এর সঙ্গে এস বাই এস হবে না। আমি নো লিখে দিলাম, দ্যাট মিনস নো, যেন বুঝতে পারো যে এস বাই এস বা কোনোভাবে এটাকে প্লুরাল করা যাবে না। অথবা আমি অন্য কথায় বলতে পারি যে নো প্লুরাল। ঠিক আছে, নো প্লুরাল। তাহলে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা কথা। এবার একটু মনে করে দেখো তো, এই ধরনেরই কথা আমি কোথায় বলেছিলাম। চলো একটু পেছন ফিরে যাই। ঠিক এই ধরনের কথা আমি বলেছিলাম তোমাদের যখন আমি শিখেছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। আর এখন আমরা দেখছি আনকাউন্টেবল নাউন, তাই না? তার মানে আমরা যদি এর সঙ্গে এই কথাটা যুক্ত করে দিই, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? তাহলে এই সবগুলো রুল কিন্তু হচ্ছে একই। আমরা যখন পড়ব তখন তুলনামূলক বিশ্লেষণ করে পড়ব, আগের রুলসগুলোর সঙ্গে আমরা একটু রিপিট করব, যাতে করে আমরা ব্যাপারটা বুঝতে পারি। অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং আনকাউন্টেবল নাউন ইজ ইকুয়াল টু সেম রুল। আমি লিখে দিলাম সেম রুল। অর্থাৎ ইংরেজি গ্রামারের ক্ষেত্রে এই তিনটারই হচ্ছে সেম রুল। পাশাপাশি সব শেষে আরেকটি তথ্য যুক্ত করে নাও, যেটি আমি এর আগে বলেছিলাম, যে আনকাউন্টেবল নাউন প্লাস এরপরে যখন আমরা ভার্ব বসাবো সেই ভার্বটি হয়ে যাবে সিঙ্গুলার। ঠিক একইভাবে আমি তোমাদের শিখেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, ভার্ব হয় সিঙ্গুলার। তার মানে বুঝতে পারছো, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং আনকাউন্টেবল নাউনের যে লম্বা একটা লিস্ট আমরা দেখতে পেলাম, সেগুলোর হচ্ছে সেম রুল। সো ক্লাসটি শেষ করেই তোমার কাজ হচ্ছে এইখানে যতগুলো নাউন তোমরা দেখলে তার অর্থ জেনে এই পাশে এগুলোকে কিভাবে কাউন্টেবল করা যায় সেগুলো একটু মুখস্থ করে নেওয়া, মনে থাকবে। এবং তারপরে সব শেষে আরও কিছু আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করার নিয়ম। এই যে আনকাউন্টেবল নাউন কিন্তু আ পিচ অফ অ্যাডভাইস, মানে একটি উপদেশ দিয়েছিল। তাহলে বলো তো, আমি যদি বলি দুইটি উপদেশ দিয়েছিল, তাহলে হবে 2 pieces, PIECES, পিসেস অফ অ্যাডভাইস। দুইটি উপদেশ দিয়েছিল, কোনোভাবেই অ্যাডভাইসের সঙ্গেও এস যুক্ত করতে পারবে না। তাহলে লাইটিং, আ ভোল্ট অফ, মুখস্থ অংশ, থান্ডার, এই যে বজ্রপাত, আ ক্ল্যাপ অফ, আ জুয়েলারি, আ পিচ অফ, টোস্ট বিস্কিট, আ পিচ অফ, বার অফ সোপ, চমৎকার জিনিস এই বার অফ সোপ, একটি সাবান দিয়েছিল। তুমি চাইলেই সোপের আগে এ ব্যবহার করতে পারছো না, বিকজ এটা গ্রামারের নিয়ম। এই শব্দগুলোকে বেঁধে দেওয়া হয়েছে, যেটি আমি প্রথমেই তোমাদেরকে বুঝিয়েছি। তার মানে আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যে ধরাবাঁধা কিছু নিয়ম আছে, আশা করি সেটা বুঝে নিয়েছো। এবার আসো আমরা যে জায়গাটা ছিলাম সেখানে ফিরে আসি। তাহলে আনকাউন্টেবল নাউন যে লম্বা একটা লিস্ট আমরা দিয়েছি সেটা একটু মুখস্থ করে নিও। এখন আমি যদি একটা টেস্ট দিই তোমাদেরকে এবং যদি বলে যে TURES, ফার্নিচার্স আর নেসেসারি, ভালো করে বুঝে শুনে বলবে কোনটি সঠিক আছে। এ ফার্নিচার ইজ নেসেসারি, এ ফার্নিচার ইজ নেসেসারি, অথবা আ পিচ অফ ফার্নিচার ইজ নেসেসারি। বলতে হবে কোন বাক্যটি রাইট রয়েছে। চুজ দ্য কারেক্ট আনসার।
এরপরে আমি তোমাদেরকে দেখাবো এই কারেকশানটার পর যে ইংরেজিতে নাউনের এই ক্লাসিফিকেশান কাউন্টেবল এবং আনকাউন্টেবল, অর্থাৎ গণনাযোগ্য নাউন আর অগণনাযোগ্য নাউন, এটা আবিষ্কার হওয়ার ফলে ইংরেজিতে আর কিসের কিসের উৎপত্তি ঘটেছে। মাশাআল্লাহ, অনেকে অ্যান্সার করেছ, সুন্দর। ফার্নিচার্স, এটিকে আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে স্বীকৃতি দিয়েছি। ওই যে একটু আগে যেটা দেখালাম সেখানে লিস্টটা রয়েছে, দেখে নিও। আনকাউন্টেবল নাউনের সঙ্গে এস বা ইয়ের যুক্ত হয় না, সেটা তো এমনিতে আনকাউন্টেবল। আনকাউন্টেবলকে তুমি আবার কিভাবে অনেকগুলো বলবে, সেটা তো নিজেই আনকাউন্টেবল। সো দ্যাটস ওয়াই ফার্নিচার্সের সঙ্গে এর যুক্ত হওয়ার কারণেই এটি রং হয়েছে। সো আমি এটাকে বলবো রং। অ্যান্ড ফার্নিচার, আমরা বলেছি যে আনকাউন্টেবল নাউনের আগে একটি বলা যাবে না, কারণ জিনিসটাই তো আনকাউন্টেবল, যা গণনাই করা যায় না তাকে আমি কিভাবে একটি বলি, একটি বলা যাবে না। অনেকে প্রশ্ন আসতে পারে ফার্নিচারকে কেন আমি একটি বলতে পারবো না। আসলে ফার্নিচার বলতে কিন্তু আমরা স্পেসিফিকভাবে চেয়ার, টেবিল, আলমারি এগুলো বলছি না, তার মানে বিষয়টা আনকাউন্টেবল, পুরো একটা খণ্ডের মতো হয়ে আছে। সেক্ষেত্রে ফার্নিচার এটি আনকাউন্টেবল, আর কাউন্টেবল হচ্ছে চেয়ার আর টেবিল আর আলমারি, ঠিক আছে, ইত্যাদি। সো ফার্নিচার হবে না, এটিও একটি রং আনসার। ওকে, সো পিচ অফ ফার্নিচার, আমরা বলতে পারি একটি ফার্নিচার। এ পিচ অফ বলতে এর মধ্যে হয়তো বা আলমারি লুকোনো আছে, চেয়ার, টেবিল, খাট, এবং আমরা নিয়ম মেনে পার্টিটিভ ফ্রেজ বা ক্লাসিফায়ার এই শব্দ ব্যবহার করে ফার্নিচারটাকে আমরা আনকাউন্টেবল থেকে কাউন্টেবলে রূপান্তর করেছি। এই জন্য আমরা ইজ নিয়েছি এবং এই বাক্যটিকে আমরা রাইট করেছি, ঠিক আছে। সো আশা করি তোমাদের এই বিষয়টা মনে থাকবে। সো আমি বাক্যটাই কিন্তু এভাবে বলতে পারতাম যে ফার্নিচার ইজ নেসেসারি। এই বাক্যটাও রাইট, কারণ আনকাউন্টেবল নাউন এবং তারপরে ভার্ব হয় কি বলতো, সিঙ্গুলার, যেটা কিনা আমি একটু আগে তোমাদের বলেছি। আমি যত কথাই বলবো, যে জায়গাটা তুমি বুঝবে না, দয়া করে রিকোয়েস্ট করব ক্লাসটা আবার তুমি রিপিট করবে। ইংরেজি শেখার ক্ষেত্রে তুমি যদি ডেডিকেটেড হতে চাও, আমি শিখতেই চাই, তাহলে তোমাকে দুইটা কাজ করতে হবে। একটা হলো ক্লাস করার সময় নোট না করে শুধু ক্লাস শেষ করে দাও, পরবর্তীতে নোটস করব বলেই তুমি ক্লাসটা আবার দেখা শুরু করো। এভাবে দুইবার যদি একটা ক্লাস করো, একবার শুধু ক্লাস করা আর আরেকবার নোটস করার জন্য ক্লাস করা, বিশ্বাস করো এমন কোনো জায়গা, এমন কোনো অংশ থাকবে না যেখানে তোমার কাছে অবোঝার মতো কিছু একটা হবে। প্রসঙ্গত এটা বলে দিই, তুমি যে মানেরও শিক্ষার্থী হও না কেন, এই কোর্সে যুক্ত থাকো, বিশ্বাস করো সকল ডিমান্ডই তোমার পূরণ করবে এই কোর্সটা। ফার্নিচার ইজ নেসেসারি, সো এটাকে আমরা রাইট বলবো। তাহলে এখানে রাইট উত্তর কয়টা বলো তো? রাইট উত্তর হচ্ছে 2টা। এইবার আমরা আসবো যে ইংরেজি গ্রামারে এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল এটা উৎপত্তি হওয়ার কারণে ইংরেজিতে আর কিসের কিসের উৎপত্তি হয়েছে দেখতে চাও? আচ্ছা, যেমন ধরো যেগুলোকে গণনা করা যায় আর যেগুলোকে গণনা করা যায় না। তাহলে আমি একটাকে বললাম হচ্ছে বুক, একটাকে বললাম হচ্ছে বুকস। এটা গণনা করার মতো নয়, আর এটা যে গণনা করা যায় সেটা আমি ভেবে নিয়েছি। তো যেহেতু গণনা করা যায় আর যায় না, এই জন্য ইংরেজি গ্রামারে একটা টপিকের উৎপত্তি হয়েছে যার নাম হচ্ছে নাম্বার। তার নাম কি বলো তো? নাম্বার। নাম্বার এই বিশেষ লেসনটা মূলত নাউনের সঙ্গে সম্পৃক্ত। কেন সম্পৃক্ত? কারণ এখানেই কিন্তু তোমার সিঙ্গুলার এবং এখানেই কিন্তু তোমার প্লুরাল আছে। অর্থাৎ কিভাবে একটা নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। তার মানে নাউনের ভেতরে যদি কাউন্টেবল এবং আনকাউন্টেবলের বিষয়টি না থাকতো, তাহলে সিঙ্গুলার প্লুরালের বিষয়টিও ইংরেজিতে আসতো না, নাম্বার নামক লেসনটারও প্রয়োজন হতো না। এবং আরেকটি বিষয়ের উদয় হয়েছে, সেটি হচ্ছে ইংরেজিতে এই কাউন্টেবল এবং আনকাউন্টেবলের উত্থান বা আগমন হওয়ার কারণেই ইংরেজিতে আরেকটি টপিকের সূচনা হয়েছে, সেটি হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার ডিটারমিনার নিয়ে বারবার আমি একটু একটু কথা বলেছি, হয়তোবা কতটুকু মনে রাখতে পেরেছ আমি জানি না। তো এই ডিটারমিনার অর্থাৎ যেটাকে আমরা বলি আর্টিকেল, ধরো আমি বললাম এ, এই যে তোমার হচ্ছে এ এন দি, যেগুলো আর্টিকেল। এরপর হচ্ছে পজেসিভ, হি ইজ মাই। এরপর হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দোজ, ইটিসি। এই যে শব্দগুলো, এগুলোকে আর্টিকেল বলছি, এইগুলোকে পজেসিভ বলছি, এগুলোকে ডেমনস্ট্রেটিভ বলছি, এই সবগুলোই কিন্তু ডিটারমিনারের প্রকার। তো এই সকল শব্দগুলোই কিন্তু কার আগে বসে বলো তো? অবশ্যই নাউনের আগে বসে। এবং কোন নাউনের আগে বসে বলো তো? যে নাউনগুলো হচ্ছে কাউন্টেবল, যে নাউনগুলো কাউন্টেবল।
TABLE, কাউন্টেবল। আমি পরবর্তীতে দেখাবো যে এই যে কাউন্টেবলের কারণেই ডিটারমিনারগুলোর উৎপত্তি হয়েছে এবং আনকাউন্টেবলের কারণেই যে ডিটারমিনারের আরও একটি প্রকারের উৎপত্তি হয়েছে, অর্থাৎ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন ইংরেজিতে না থাকলে ডিটারমিনারের বিশেষ এই প্রকারটির উৎপত্তি হওয়ার প্রয়োজনীয়তা ছিল না। তাহলে নাউনের কাউন্টেবল এবং আনকাউন্টেবলের সঙ্গে আমরা সম্পৃক্ততা পেলাম নাম্বারের, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারের, আর নাম্বার 2তে আমরা ডিটারমিনারের সম্পৃক্ততা পেলাম। এবং ইংরেজিতে আরও একটা চমৎকার জিনিসের অভ্যুদয় ঘটেছে যখনই নাম্বারের আবিষ্কার হয়েছে। নাম্বার যখনই আবিষ্কার হয়েছে, জাস্ট এগুলো শুনে রাখো, কারণ অনেকে হয়তো বা ধরতে পারবে না। নাম্বার আবিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে যখন সিঙ্গুলার এবং প্লুরালে আবিষ্কার হয়েছে, তখনই একটা নতুন লেসনের অভ্যুদয় করেছে, এবং সেটার নাম হচ্ছে, মনে রেখো তোমরা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব GREE এগ্রিমেন্ট, MENT। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলেই ভার্ব সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার হলেই ভার্ব সিঙ্গুলার। এই যে সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সিঙ্গুলার প্লুরালে যে সম্পৃক্ততা, সেটি হচ্ছে ইংরেজি গ্রামারের আরও একটি লেসন, যার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে বুঝতে পারছো যে একটি প্রয়োজনীয়তার কারণে ইংরেজি গ্রামারের আরেকটি জিনিসের উত্থান বা আগমন। তো আমরা এক এক করে সবে আলোচনা করব। যেমন বিশেষ করে আগামী আমার ক্লাসটা হবে, মূল ফোকাসিং যে ক্লাসটা হবে, সেখানে ডিটারমিনার নিয়ে আমি কথা বলবো, এবং নাউনের সঙ্গে আর কোন কোন টপিকের সম্পৃক্ততা রয়েছে আমি সেটা তোমাদের সামনে তুলে ধরবো। এখন এই কাউন্টেবল এবং আনকাউন্টেবলের কারণে যে নাম্বারে জন্ম হয়েছে, সেই নাম্বারটা আমি তোমাদেরকে দেখাই। যে নাউন থেকে যে নাম্বারে জন্ম হলো, তোমাদের কাজ হচ্ছে যে কোনো বই থেকে নাম্বার নামক এই চ্যাপ্টারটি বের করে নেওয়া। যারা আমার নিট বইটা সংগ্রহে রেখেছ, নিট বইটার নাম্বার চ্যাপ্টারটা বের করবে, আর যারা পেইড ব্যাচে যুক্ত আছো তারা তো এই পিডিএফটা পেয়ে যাবে। সেখানে নাম্বারের যে দুইটা প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং আরেকটি হচ্ছে প্লুরাল নাম্বার, এটা মুখস্থ অংশ। আমি ইংরেজি শেখার শুরুতে তোমাদের বলেছিলাম যে যখনই তুমি ইংরেজি শিখতে চাইবে, তখন স্বাভাবিকভাবেই তোমাকে কিছু অংশ আমি, অন্য একজন শিক্ষক, একজন বড় ভাইয়া তোমাকে শেখাবেন। সেগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পার্ট, বোঝানোর অংশ, আরেকটি হচ্ছে মেমোরাইজিং পার্ট, মুখস্থ অংশ। নাম্বারের এই চ্যাপ্টারটা অল অ্যাবাউট মুখস্থ অংশ। তো নাম্বারের ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু কিছু নাউন আছে, দেখো শব্দগুলো কিন্তু নাউন, আমরা কিন্তু চ্যাপ্টারের মধ্যে রয়েছি, নাউন চ্যাপ্টারের মধ্যে। হ্যাঁ, আমরা নাউন চ্যাপ্টারের মধ্যে নাউনের সঙ্গে তার অন্যান্য লেসনের সম্পৃক্ততা প্রকাশ করছি। সো বয় থেকে বয়েজ, গার্ল থেকে গার্লস, এটা ছোটদের ক্ষেত্রে বেশি আসে। 5, 6, 7 বাচ্চাদেরকে নানাবিধভাবে টেস্ট করা হয়। যেমন হয়তোবা বলা হবে যে আই হ্যাভ, খেয়াল করো, আই হ্যাভ 2 পেন নাকি পেন্স, বলো তো আই হ্যাভ 2 কি পেন নাকি পেন্স? তাহলে তুমি বলবে যেহেতু 2 আছে তাহলে এখানে পেন্স হবে, রাইট? তাহলে এই যে পেনের সঙ্গে তুমি এস যুক্ত করলে, এটাকে আমরা বলছি কাউন্টেবল নাউন, মানে এই নাউনটাকে গণনা করা যায়, কাউন্টেবল, গণনার ভিত্তিতে করা যায়। এবং এই যে 2 যেটা নাউনে আগে বসিয়েছি আমরা, এটাকে আমরা বলছি হচ্ছে ডিটারমিনার। কি বলছি? ডিটারমিনার। তার মানে নাউন সিঙ্গুলার প্লুরাল, এবং এটা হওয়ার কারণেই, কাউন্টেবল আনকাউন্টেবল হওয়ার কারণেই ইংরেজিতে ডিটারমিনারের জন্ম হয়েছে। 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে ডিটারমিনার, যেটা কিনা কার আগে বসে? নাউনের আগে বসে। তো এই প্রথম যে নাউনের প্রকারটা সিঙ্গুলার এবং প্লুরাল, এটা সবাই পারে। পরবর্তীতে আরেকটা গোলক ধাঁধাময় সিঙ্গুলার এবং প্লুরাল আসলো, যেগুলোর ভিতরে ভাওয়াল কনসোনেন্টের পরিবর্তন করে ম্যান থেকে মেন, উইম্যান থেকে উইমেন, লাউস থেকে লাইস, এগুলো কষ্ট করে একটু মুখস্থ রাখতে হয়। বিশ্বাস করো, আমি তোমাদের রফিক স্যার, আমি কোনোদিনই হয়তো বা বলতে পারবো না যে লাউসের প্লুরাল কি, লাইস, যদি না এটা মুখস্থ না করি। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন হয়, তুমি খেয়াল করে দেখো প্রশ্নের ধরন, ক্যাটাগরি বোঝো তোমরা। নাউন থেকে প্রশ্ন করা হচ্ছে, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ গুজ? 4টা অপশান তোমাদেরকে দেবে। গুজ, যার বাংলা অর্থ হচ্ছে রাজহংসী, এটার প্লুরাল কি? এটার প্লুরাল হচ্ছে গিজ। গুজ, গিজ, অর্থাৎ রাজহংসীগুলো, অনেকগুলো। মাউস, মাইস, ইঁদুরগুলো। পা সমূহ, দাঁতগুলো।
তাহলে এগুলো যদি মুখস্থ আমি না করি আমি কিভাবে পারবো বলো তো? আমি তোমাকে একদিকে গ্রামারে বেসিক শেখাচ্ছি আর অন্যদিকে তোমাকে এটা বলছি না যে ইংরেজির মুখস্থ করা কিছু বিষয় রয়েছে। ক্লাসটি শেষ করে জেন্ডার লেসনটা শেষ করবে এবং তারপরে আমার যে কোনো একটা ভিডিওর নিচে কমেন্ট করবে, স্যার আপনাকে আপনার দেওয়া ক্লাসে জেন্ডার যে আপনি বলেছিলেন পড়তে সেগুলো পড়া ডান, রাইট? এই শিটের সবগুলো আগে শেষ করবে। এরপর ইংরেজিতে আরও ব্যতিক্রম কিছু জেন্ডারের আগমন ঘটেছে, তোমার নাম্বারের আগমন ঘটেছে, জেন্ডার বলছি নাম্বার বলছি, নাম্বার বলবো তো জেন্ডার হয়েছে, নাম্বারে আগমন ঘটেছে যে নাম্বারগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বিশেষ করে এই হায়ার এক্সামগুলোতে প্রচুর পরিমাণে এগুলো আসছে। এবং বিশ্বাস করো এই মুহূর্তে আমি তোমাদেরকে যেগুলো মুখস্থ করতে বলবো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রায় প্রতিটা শিক্ষার্থী যারা বিগত বছরে প্রশ্ন অ্যানালাইসিস করে তারা কোনো না কোনো জায়গায় এই প্রশ্নগুলো দেখেছে। হঠাৎ করে প্রশ্ন করা হয়, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ অ্যানালাইসিস? অ্যানালাইসিসের প্লুরালটা কি? দেখো একবারে ব্যতিক্রম। এটা কিন্তু বয় থেকে বয়েজ, কাউ থেকে কাউজ এমন নয়, তার মানে এগুলো মুখস্থ অংশ। সো বেসিস মানে ভিত্তি, এটার প্লুরাল কি? বেসিস। দেখেছো পুরোটাই চেঞ্জ। ফোকাস, কোনো মিল আছে এগুলো? সো ইংরেজিতে যদি বলো যে বিশ্বাসঘাতকতার মতো জায়গা কোনগুলো, তাহলে আমি বলবো যে এই হচ্ছে তোমার নাম্বার অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল, এ একটা পার্ট, অন্যান্যগুলো তো রয়েছেই। এই পার্টটা তোমাদের কাজ হচ্ছে মুখস্থ করে নেওয়া, ঠিক আছে? ব্যাস, তাহলে আমি তোমাদেরকে নাম্বার সংক্রান্ত ইনফরমেশানটা দিয়ে দিলাম। আশা করি আগামী ক্লাসে তোমরা নাম্বারের এই অংশটা কাভার করে ফেলবে ইনশাআল্লাহ। তাহলে সবশেষে আয়োজনের শেষে এবার একটু কয়েকটা প্রশ্ন করি, দেখি যে তোমরা ঠিকঠাক মতো আনসার দিতে পারছো কি না। কারণ আজকের আলোচনাটা মূলত যেহেতু কাউন্টেবল এবং আনকাউন্টেবলের দিকে ফোকাস করে, সো আমরা এর বাইরে যাব না, ঠিক আছে? চাইলে একটি ক্লাসে অনেক কিছু বলা যায়, কিন্তু আমার মনে হয় না যে এর বেশি কিছু দরকার রয়েছে। যতটুকু বা আমাদের মূল টপিক যা তার ভেতরে আমরা আলোচনা করব। সো প্রথম টেস্টটা হচ্ছে দ্য বিল্ডিং, BUILDN, বিল্ডিং ইজ BUILT বিল্ট অফ স্টোন, স্টোনের তৈরি। স্টোনের নিচে আমি আন্ডারলাইন করলাম এবং প্রশ্ন করছি এটা কি নাউন। এই পাশে আমি জাস্ট ক্লু দিলাম, আমি অপশান দেব না। তোমাদের কাছ থেকে প্রত্যাশা করছি তোমরা পারছো কি না, একটু বলো দেখি। ওকে, I found ... happiness. হ্যাপিনেস, এইখানে আমি অপশানে বলবো PIE, পিচ অফ, I find a pitch of happiness. অপশান B, a burst of happiness. সুন্দর। স্টোনের নিচে আন্ডারলাইন করে প্রশ্ন করা হবে এটা কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল? এটা কি কাউন্টেবল বলা হবে নাকি আনকাউন্টেবল? এই নাউনটাকে কাউন্টেবল, এটা কি গণনা করা যায় স্টোন পাথরকে? না, তাহলে বলবে এটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল, কাউন্ট TABLE, ওকে, আনকাউন্ট TABLE। তাহলে স্টোনটাকে আমরা বলবো আনকাউন্টেবল নাউন, এটা গণনা করা যায় না, রাইট? স্টোনকে ধরা যায়, ছোঁয়া যায়, তো সেটাকে গণনা করা যায় না। আই ফাউন্ড হ্যাপিনেস, আ বার্স্ট অফ হ্যাপিনেস, আমি খুশির একটা ঝলকানি দেখতে পেলাম। তার মানে আনকাউন্টেবল নাউনকে যদি আমি বিশেষ ফ্রেজ দিয়ে কাউন্টেবল করতে চাই সেটা আমাকে মুখস্থ করতে হবে। ওই যে বললাম মুখস্থ অংশ, এখানে পিচ অফ হবে না, আমি এ পিচ অফ অ্যাডভাইস বলতে পারি, কিন্তু কখনো এ পিচ অফ হ্যাপিনেস নয়, বরং হ্যাপিনেসের আগে পার্টিটিভ ফ্রেজ যেটা বসবে সেটি হচ্ছে বার্স্ট অফ হ্যাপিনেস। তাহলে নির্দিষ্ট শব্দগুলো মুখস্থ করতে হবে। জাস্ট এটার প্রয়োজনীয়তা আমি তোমাদেরকে বোঝালাম। ওকে, তাহলে এই হচ্ছে আজকের আয়োজনটি। আশা করি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের আলোচনা বুঝেছ। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এটা দুইভাবে প্রশ্ন হয়ে থাকে, একটা হচ্ছে ফিলিং ইন দ্য গ্যাপ এবং আরেকটি হচ্ছে সেন্টেন্স কারেকশন। ওকে, অ্যান্ড লাস্ট ফাইনাল টেস্ট দিয়ে আজকের আয়োজনটি শেষ করব। ফাইনাল টেস্টটা হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ নাউন মানি ইজ।
অর্থাৎ মানিটাকে আমি কি নাউন বলতে পারি? অপশন এ কাউন্টেবল, অপশন বি আনকাউন্টেবল, অপশন সি অ্যাবস্ট্রাক্ট। ওকে, এবং এটার মধ্যে দিয়ে আমি অ্যাবস্ট্রাক্টের সঙ্গে আনকাউন্টেবল নাউনের যে একটা গোলক ধাঁধা, যেটা গত ক্লাস বা তার আগের ক্লাসেও আমি হালকা টাচ দিয়েছিলাম 12 বা 11তম ক্লাসে, সেটা বলছি। ইয়াস, মানি মানে টাকা। অনেকেই মনে করে টাকা তো গোনা যায়, সো অনেকেই এটাকে কাউন্টেবল বলে ফেলে, কিন্তু মানি মানে আসলে টাকা নয়। মানি মানে হচ্ছে অর্থ সম্পদ। মানি মানে অর্থ সম্পদ। আচ্ছা, মানি মানে যখন আমি অর্থ সম্পদ বললাম, তুমি কি ধরতে ছুঁইতে পারছো? না। সো আসলে মানির বাংলা অর্থ কিন্তু টাকা নয়, মানির বাংলা অর্থ হচ্ছে অর্থ সম্পদ। অর্থ সম্পদকে ধরা ছোঁয়া যায় না, এটা একটা কনসেপ্ট। সো মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন এই মানিটাকে আমরা কাউন্টেবল করতে পারি। আচ্ছা, তার আগে বলি, মানিটাকে এখন তুমি যদি অ্যাবস্ট্রাক্ট বলো তাহলে কিন্তু এটা হবে না, কারণ মানিকে কিন্তু যাই হোক ধরা যায়, ছোঁয়া যায়। সেটাকে আমি অর্থ সম্পদ বলছি, কিন্তু ওই যে টাকা, নোট, এটা কিন্তু ধরা ছোঁয়া যায়, সেই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট নয়। অ্যাবস্ট্রাক্ট মানে যাকে ধরা ছোঁয়া যায় না। তার মানে সকল আনকাউন্টেবল নাউনই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, বুঝতে পেরেছ? বাট সকল অ্যাবস্ট্রাক্ট নাউনই হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমি আবার রিপিট করছি, সকল আনকাউন্টেবল নাউনই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, কিন্তু যত অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, কাইন্ডনেস, তারপরে হচ্ছে হার্ডনেস, অনেস্টি, সকল অ্যাবস্ট্রাক্ট নাউনই হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে এই জিনিসটা জাস্ট মনে রেখো। তাহলে আমি যদি বলতে চাই মানির পরিবর্তে এটাকে কাউন্টেবল করব কীভাবে বলো তো? মানি এটা আনকাউন্টেবল, কাউন্টেবল কী হবে? টাকা, আর নোট, ঠিক আছে, আর ডলার। মানির পরিবর্তে যদি প্রয়োজনে আমরা একটি বলতে চাই, কাউন্টেবল করতে চাই, তাহলে টাকা বলতে হবে, নোট বলতে হবে, কয়েন বলতে হবে, ডলার বলতে হবে। আর এগুলো তুমি কোথা থেকে শিখবে বলো তো? ইয়েস, আবারও রিপিট করছি, একেবারে মুখস্থ অংশ। যারা মুখস্থ করবে না তাদেরকে আমি এটা বলবো যে এই ক্লাসগুলো খুব বেশি কাজে দেবে না, কারণ কোনো না কোনো সময় ঘুরে ফিরে এই শব্দগুলো কিন্তু বারবার আসবে। যেমন মানি, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর তার কাউন্টেবল হচ্ছে নোট, আর টাকা, আর কয়েন, আর ডলার। তাহলে আমি যদি বলি, একটু বলো তো, শেষ টেস্ট, মানে শেষ করতে চাচ্ছি না কারণ ক্লিয়ার করতে চাই। আমি যদি বলি আমাকে হি গেভ মি আ মানি, ইজ ইট রাইট? তোমার কি মনে হয় এই বাক্যটাকে আমি কোনোভাবে সঠিক বলতে পারি? নো, মারাত্মক অপরাধ। কারণ মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই লিস্ট আনকাউন্টেবল নাউন আর্টিকেল গ্রহণ করে না। একটু মনে করে দেখো তো বলেছে কি না? কোনো আর্টিকেল, কোনো ডিটারমিনার গ্রহণ করে না। আচ্ছা, করলো না, তাহলে এটা ভুল। সো আমি যদি বলতে চাই সে আমাকে একটা টাকা দিয়েছিল, তাহলে কি বলবো বলো তো? হি গেভ মি আ টাকা, হি গেভ মি আ টাকা, সে আমাকে একটা টাকা দিয়েছিল। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এই ধরনের কারেকশানগুলোই তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে, ইনসিওর ডাবলার। অথচ তোমরা ভাবো যে ইংরেজি হচ্ছে অন্য লেভেলের কিছু। বিসিএসের জন্য ইংরেজি একরকম, স্পোকেনের জন্য একরকম, রিটেনের জন্য আরেক রকম, একাডেমিকের জন্য একরকম। আরে না রে বাবা, ইংরেজির কোনো জাত ধর্ম নেই। ভালোভাবে পড়তে থাকো, আজকের ছোট্ট এই লেসনটা ভালো করে শিখে নাও। ইনশাআল্লাহ আগামী লেসনে আমি তোমাদেরকে নাউনের সঙ্গে সম্পৃক্ত আরও যে বিষয়গুলো রয়েছে, যেমন আমি জেরান্ড নিয়ে আলোচনা করব নাউনের এই লেসনে, আমি ডিটারমিনার নিয়ে আলোচনা করব এই লেসনে। আশা করি সেই ক্লাসগুলো তোমার জন্য অনেক এনজয়েবল হবে। সবশেষ কথা একটাই, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 50টি ক্লাসের ভিতরে আমরা ইংরেজির পুরো রসদ, ইংরেজির সব কিছু ঢেলে সাজাবো। অনেকের প্রথম থেকেই এই কথা যে হাউ ক্যান ইট বি পসিবল, 50টি ক্লাসেই কিভাবে সম্ভব? আমরা 50টি ক্লাসের ভিতরে ইংরেজির পুরো বিষয়টি দেব, এটি হচ্ছে তার প্রমাণ। লেগে থাকো, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত অনেক কিছু পাবে। আর যা কথা দিলাম, যেগুলো পড়তে বললাম, অবশ্যই পড়ে ফেলবে ইনশাআল্লাহ। কথা হচ্ছে আগামী ক্লাস লেকচার 14তে। ক্লাসটি থেকে উপকৃত হয়েছ কিনা, এনজয় করছো কিনা কমেন্টে জানাও। আর কারা প্রতীক্ষায় থাকো এই ক্লাসগুলোর জন্য তারাও একটু জানাও। সবাই ভালো থেকো,
যে ভালো শেষ নেই, সুখে থেকেও যে সুখে সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।